আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো মানি টক্স বা টাকার খেলা নামের একটা ভীষণ মর্মান্তিক গল্প নিয়ে। সত্যি বলতে এই গল্পটা আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমাজের এই তথাকথিত স্ট্যাটাস বা বড়লোকির চাপ মেটাতে গিয়ে কিভাবে একটা আস্ত সুন্দর জীবন চোখের পলকে ধ্বংস হয়ে যেতে পারে। সম্পদের প্রতি অন্ধ লোভ কিভাবে মানুষকে গ্রাস করে, চলুন আজ সেই পুরো বিষয়টা একটু ধাপে ধাপে ভেঙে দেখা যাক। মূল গল্পের ভেতরে ঢোকার আগে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখি। ধরুন এমন একটা সমাজে আপনি আছেন যেখানে মানুষের সম্মান মাপা হয় শুধু তার ব্যাংক ব্যালেন্স দিয়ে। সেখানে সততার আসলে দাম কতটুকু? একজন সাধারণ নীতিবান মানুষ কি এই ভয়ঙ্কর শ্রেণী বৈষম্যের চাপ দিনের পর দিন সহ্য করে টিকে থাকতে পারেন? চলুন দেখি আমাদের আজকের আলোচনা এই প্রশ্নের কি উত্তর দিচ্ছে। প্রথম পর্ব, অসম প্রেম এবং সামাজিক চাপ। গল্পের একদম শুরুতেই রিপন আর স্মৃতির দুই পরিবারের মধ্যে আকাশ পাতাল একটা তফাৎ আমরা দেখতে পাই। ডান দিকে যিনি আছেন রিপন, ভীষণ সৎ পরিশ্রমী একজন সরকারি সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু মাস শেষে তার বেতন কত জানেন? মাত্র ৩৫,০০০ টাকা। এবার বাম দিকে স্মৃতির পরিবারের দিকে একটু তাকান। তারা এতটাই বড় লোক যে তাদের বাসার ড্রাইভারই মাসে ৪৫,০০০ টাকা বেতন পান। ভাবা যায়, একজন শিক্ষিত সরকারি ইঞ্জিনিয়ারের চেয়ে একটা বাড়ির ড্রাইভার মাসে ১০,০০০ টাকা বেশি পাচ্ছেন। এই বিশাল ফারাকটাই কিন্তু গল্পের মূল ভিত্তি, বলতে পারেন আসন্ন একটা বড় ঝড়ের পূর্বাভাস। অথচ সম্পর্কের শুরুর দিকটা দেখুন, তখন রিপনের ভালোবাসার প্রতীক ছিল মাত্র ২০ টাকা দামের খুব সাধারণ একটা ফুল। এই ছোট্ট ফুলটা কিন্তু প্রমাণ করে যে শুরুতে তাদের ভালোবাসায় কোনো টাকার হিসাব বা দুশ্চিন্তা ছিল না, একদম খাঁটি সাধারণ একটা আবেগ। তখনও এই স্ট্যাটাস বা ব্যাংক ব্যালেন্সের হিসাব নিকাশ তাদের ওই নির্মল ভালোবাসাকে ছুঁতে পারেনি। দ্বিতীয় পর্ব, অপমানের জ্বালা এবং একজন মানুষের আমূল বদলে যাওয়া। এবার আমরা সেই টার্নিং পয়েন্টের দিকে তাকাবো যা রিপনের নৈতিকতার মেরুদণ্ডটাকে আক্ষরিক অর্থেই একেবারে গুঁড়িয়ে দেয়। বিয়ের পর প্রথা মেনে রিপন যখন তার সামর্থ্য অনুযায়ী শ্বশুরবাড়িতে বাজার নিয়ে যায়, যাতে ছিল খুব সাধারণ কিছু ছোট মাছ, সবজি আর একটা দেশি মুরগি, তখন তার শাশুড়ি কি বলেন জানেন? তিনি সবার সামনে বলে ওঠেন এই বাজার নাকি কোনো ছোট লোক বা ইতরের বাজার। তিনি বারবার মনে করিয়ে দেন যে তাদের ড্রাইভারও রিপনের চেয়ে বেশি আয় করে। এই যে ভয়ঙ্কর একটা অপমান, এই মানসিক আঘাতটাই মূলত রিপনের অন্ধকার জগতে পা বাড়ানোর প্রধান অনুঘটক হিসেবে কাজ করে। আর ঠিক সেই অপমানের পরেই আমরা রিপনের তথাকথিত মূল্যর এক বিশাল এবং মর্মান্তিক লাফ দেখতে পাই। ৫০ লক্ষ টাকা। একটু ভাবুন, যে রিপন নিজের সততা নিয়ে এত গর্ব করত যে কিনা অভাবের মধ্যেও কারো কাছে হাত পাততে রাজি ছিল না, সেই মানুষটাই শ্বশুরবাড়ির অপমানে অন্ধ হয়ে নিজের জীবনের প্রথম ঘুষ হিসেবে এক ধাক্কায় এই বিশাল অঙ্কের টাকাটা নিয়ে নেয়। তার এই ডায়লগটা শুনলে আসলেই শিউরে উঠতে হয়। সে বলছে, আমার যদি নিজেকে বিক্রি করতেই হয় তাহলে আমার বিক্রির রেট আমি নিজেই নির্ধারণ করব। এই কথাটা থেকে বুঝতে পারছেন তো তার ভেতরে কি চলছে? সে আর অপমান সহ্য করতে রাজি নয়। দারিদ্র্য আর খোটা সোনা থেকে বাঁচতে সে এখন পুরো সিস্টেমটাকে নিজের মতো করে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। তৃতীয় পর্ব, দুর্নীতির এক ভয়ঙ্কর ফাঁদ। তো কিভাবে এই একটা মাত্র ভুল সিদ্ধান্ত তাকে সিস্টেমের ভেতর আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে, সেটা একটু ধাপে ধাপে খেয়াল করা যাক। প্রথম ধাপে অফিসের পিয়ন কাসেম, যে কিনা নিজেই দুর্নীতির টাকায় ফুলে ফেপে উঠেছে, গলায় মোটা সোনার চেন ঘোরে, সে সেই ঘুষের ডিলটা ফাইনাল করে। এরপর দ্বিতীয় ধাপে রিপন তার এত বছরের সততা বিসর্জন দিয়ে একটা ত্রুটিপূর্ণ ব্রিজের কনস্ট্রাকশন ফাইলে চোখ বন্ধ করে সাইন করে দেয়। আর তৃতীয় ধাপে সে তার পার্সেন্টেজ মানে ওই ২০ ভাগ বা ৫০ লক্ষ টাকা ক্যাশ বুঝে পায়। ভাবা যায়, মাত্র কয়েকটা সাইন আর একটা ত্রুটিপূর্ণ ফাইল সিস্টেমের ভেতর দিয়ে কত সহজেই পার হয়ে গেল। আর এর পরপরই আমরা রিপনের একেবারে ভোল পাল্টে যেতে দেখি। কোথায় সেই সাধারণ পোশাক পরা লাজুক রিপন আর কোথায় কি সে এখন ভারী সোনার চেন, আংটি আর দামি ঘড়ি পরা শুরু করেছে। এই যে অবৈধভাবে আসা কাঁচা টাকা, এর একটা আলাদা মোহ আছে। এই বাহ্যিক জাঁকজমক দিয়ে সে আসলে তার ভেতরের নৈতিক পতনটাকেই সবার থেকে ঢেকে রাখার চেষ্টা করছিল। সে এখন তার টাকার ক্ষমতা সবাইকে দেখাতে চায়। এই ডায়লগটার দিকে একবার তাকান। সে বলছে, টাকার গন্ধ ছাড়া আর কোনো কিছুই এখন ভালো লাগে না।
রাতারাতি পাওয়া এই সম্পদের নেশা কিভাবে একটা মানুষের আগে সমস্ত মূল্যবোধকে ধুয়ে মুছে সাফ করে দেয়, এটা তারই প্রমাণ। একসময় যে রিপন ফুলের সুবাস ভালোবাসত, সে এখন টাকার বান্ডেল শুকে গন্ধ নেয়। টাকা তাকে আক্ষরিক অর্থেই একেবারে অন্ধ করে ফেলে। শেষ পর্ব, টাকার নেশা এবং চূড়ান্ত পতন। এবার দেখুন কাণ্ড। রিপন এখন টাকা দিয়ে সেই মানুষদের সম্মান কিনে নেবার চেষ্টা করছে যারা একদিন তাকে চরম অপমান করেছিল। সে অবলীলায় তার ভাগ্নের স্কুলে যাওয়ার জন্য একেবারে ঝকঝকে নতুন একটা গাড়ি কিনে দিচ্ছে। শ্যালককে বাজারে যাওয়ার জন্য এমনি 1,00,000 টাকা ধরিয়ে দিচ্ছে। এমনকি শাশুড়ির বাড়ির কাজের বুয়াদের বেতনও সে মিটিয়ে দিচ্ছে। যে শাশুড়ি একদিন তাকে ছোটলোক বলেছিলেন, এই ঘুষের টাকার জোরে রিপন এখন তার চোখেই একেবারে সোনার টুকরো ছেলে। পুরোটাই আসলে একটা মেকির সম্মান, তাই না? এই ছকটা একটু মন দিয়ে দেখুন। বাম দিকের কলামে আছে ঘুষের টাকায় কেনা সব চোখ ধাঁধানো জিনিস। নতুন গাড়ি, মিরপুর ডিওএইচএসে 3,200 স্কোয়ার ফিটের পেল্লায় এক ফ্ল্যাট, আর স্ত্রীর শপিংয়ের জন্য 20 লাখ টাকার ক্যাশ ভর্তি ড্যাগ। কিন্তু আসল ধাক্কাটা ডান দিকের কলামে। এই সব কিছুর চূড়ান্ত মূল্য কি হলো? ওই যে ত্রুটিপূর্ণ ফাইলে সে সাইন করেছিল, সেই ব্রিজটা হুড়মুড় করে ভেঙে পড়ল। মারা গেল 5 জন নিরীহ মানুষ। তার নিজের বাবা, যিনি কিনা একজন আদর্শবান স্কুল শিক্ষক ছিলেন, তিনি তাকে ত্যায্যপুত্র করলেন। আর পুলিশের তরফ থেকে তার নামে জারি হলো অ্যারেস্ট ওয়ারেন্ট। নিজের নীতি বিসর্জন দেওয়ার কি ভয়ঙ্কর একটা মূল্য তাকে চোকাতে হলো, একটু ভাবুন। পতনের এই টাইমলাইনটা দেখুন, কত দ্রুত সব শেষ হয়ে গেল। ব্রিজ ভেঙে মানুষ মারা যাওয়ার সাথে সাথেই পুলিশের তল্লাশি শুরু, ব্যাংক অ্যাকাউন্ট সব ফ্রিজ করে দেওয়া হলো। আর সব শেষে এত টাকার মালিক রিপন এখন কোথায় জানেন? বাথরুমের ফলস রুফে বা ছাদে লুকিয়ে রাখা কিছু নগদ টাকার উপর ভরসা করে সে চরম আতঙ্কে পুলিশের হাতে ধরা পড়ার অপেক্ষায় প্রহর গুনছে। সাফল্যের যে মেকি মুখোশটা সে পড়েছিল, সেটা খসে পড়তে একটুও সময় লাগল না। সে সামাজিকভাবে আর আইনগতভাবে পুরোপুরি নিঃস্ব হয়ে গেল। পুরো ঘটনাটা দেখার পর এই প্রশ্নটা বারবার মাথায় ঘোরে। টাকা যখন কথা বলে তখন ঠিক কী নিস্তব্ধ হয়ে যায়? যখন মানুষের বিবেককে এইরকম অন্ধ লোভ গ্রাস করে, তখন আমাদের ভেতরের মানবিকতা বা মূল্যবোধের যে মর্মান্তিক মৃত্যু ঘটে, সেটা সত্যিই ভীষণ ভাবায়। আর রিপনের এই শেষ কথাটা পুরো গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি। সে বলছে, আগে 20 টাকার ফুলের সুখ ছিল, কিন্তু এখন কোটি কোটি টাকার মালিক হয়েও কোনো কিছুতেই সুখ পাই না। এর চেয়ে বড় সত্যি আর কি হতে পারে? প্রকৃত শান্তি বা আত্মতৃপ্তি আপনি কখনোই টাকা দিয়ে কিনতে পারবেন না। তাই যখনই চারপাশের সমাজ শুধু আপনার ব্যাংক ব্যালেন্স দেখে আপনার দাম নির্ধারণ করতে চাইবে, তখন নিজেকে অন্তত একবার প্রশ্ন করবেন, আপনি কি আসলেই সফল হচ্ছেন, নাকি নিজের অজান্তেই নিজের সত্তাটাকে বিক্রি করে দিচ্ছেন?